মানি না আমি এই বিয়ে। আপনি আমাকে ঠকিয়েছেন, কথার জালে জড়িয়ে বিয়ে করেছেন আমাকে। মানি না আমি এই বিয়ে। তো আমি কি করব তুমি না মানলে? ওনার এমন খাপছাড়া কথায় রাগটা যেন আমার মাথায় চেপে বসছে। আর সেই রাগের রেশ ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠছি, কি করবেন মানে কি? হ্যাঁ, আপনি ওর সাথে এমনটা করে বেঁচে যাবেন নাকি? কখনোই না। আপনি চিনেন আমাকে, জানেন আমি কি কি করতে পারি। আমার এমন কথায় সবাই কৌতূহলী হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর হৃদখানও ভ্রু কুঁচকে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। পরে আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আবারও আমার দিকে নিজের দৃষ্টি স্থির করে। হয়তো আমি কি কি করতে পারি সেটা জানতে চাই উনি। ওনাকে এমন অবিশ্বাস চোখে তাকাতে দেখে আমি তেলে বাগুনে জ্বলে উঠছি। আজব পাবলিক একটা। আমি আমার গুণের কথা বলছি আর সে বিশ্বাসই করতে চাইছে না। তাই আবারও তেজ দেখিয়ে বলে উঠছি, আপনার এমন করে তাকানোতে আমার গুণগুলো মিথ্যে হয়ে যাবে না। আপনি জানেন কে আমি? না মা, কে তুমি? পাশ থেকে কাজী সাহেবের আদুরি মাখা কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকাই ওনার দিকে। উনি বেশ মনোযোগ সহকারে আমার দিকে তাকিয়ে আছে, সাথে উকিল দুটো তাদেরকে আমার দিকে এতটা আগ্রহ সহিত তাকিয়ে থাকতে দেখে আমিও বেশ ইমোশনাল হয়ে পড়ি মুহূর্তেই। কেউ আমাকে জানতে চায়, আমার গুণ আমাকে জানাতে চায়। কথাটা ভাবতেই আমার মন খুশিতে চক চক করে ওঠে। এতক্ষণ কি কি হয়েছে আমি মুহূর্তেই সব ভুলে গিয়ে আসর জামাই কাজী সাহেবের সাথে আমি কি কি করতে পারি সেটা জানাতে চাই সবাইকে। তাই আমি খুশি হয়ে আবারও ওনাদের সামনে চেয়ারটা দু পা ভাঁজ করে বসে পড়ে সাথে সাথে বলে উঠি, আপনি শুনবেন আমার গুণের কথা? হ্যাঁ মা, শুনবো, তুমি বলো। কাজী সাহেবের কথায় আমি খানিকটা ভাব নিয়ে হৃদ খানের দিকে এক পলক তাকাই। উনি তখনও আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল, হয়তো কি বলতে চাই সেও শুনতে চায়। আমি ওনাকে এমন করে তাকাতে দেখে আমার মনের সত্যি অনুভূতিগুলো মাথা নাড়া দিয়ে ওঠে, আর সাথে সাথে বলতে থাকে এই সুযোগ এই হৃদ খানকে ভয় দেখানোর, নিজের সম্পর্কে সব ভালো ভালো গুণ প্রকাশ করে নিজের এমন সব চিন্তা ভাবনায় মনে মনে স্থির করে সামনের দিকে তাকিয়ে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি জানেন আমি কি কি করতে পারি? আমার গায়ে কত শক্তির সঞ্চয় আছে, আর সেই শক্তি দিয়ে আমি আপনার টেবিলের ওপর সব কিছু ফেলে দিতে পারবো। আপনার সবগুলো কাগজপত্র জানেন আপনি? না মা। ও মা, জানেন না আপনি? ও, জানবেন কি করে? আমি তো আপনাকে বলিনি আমার সব গুণের কথা। আপনি জানেন আমাদের বাড়িতে যে বাগানটা আছে না, সেখানে অনেক বড় বড় গাছ আমি এক কোপে কেটে ফেলি। আমার গায়ে অনেক শক্তি আছে। আর আপনি জানেন একদিন আম্মু আমার এমন সব গুণে খুশি হয়ে আমাকে সারা বাড়িতে মারার জন্য ছুটে বেরিয়েছিল। আল্লাহ, কি সাংঘাতিক ছিল দিনটা! কোনো রকম জান বাঁচিয়েছিলাম আম্মুর হাত থেকে সেদিন। কেন মারতে চেয়েছিল উনি? আমি নাকি তার বড় বড় গাছ কেটে ফেলে দিই। আজব পাবলিক। আমি তো আমার শক্তিগুলো বাইরের সবার কাছে প্রকাশ করছিলাম আম্মু লাগানো গাছগুলো কেটে, আর সেটাই বুঝতে পারলো না আম্মু। আহা, আমার কি কষ্ট! ইস, আপনার দেখার দরকার ছিল আমি কি কি কাটতে পারি সেটা। আর কি কি করতে পারো মা? আম্মু বড় বড় লাউ গাছ, কুমড়া গাছ, শিম গাছ, কচু গাছ, বেগুন গাছ সব কয়টাকে আমি এক কুপি ফালি ফালি করতে পারি। সাথে ভাইয়ার টবে লাগানো চারা গাছগুলো আছে না আমাদের বাড়িতে, ওইগুলো আমি এক কুপি কেটে ফেলি ক্যাচ 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 শব্দ করে। মাশাআল্লাহ, তুমি সব গুণে গুণবতী মা। আরে আপনি জানেন আমি আরো অনেক কিছু করতে পারি। আমার সব গুণের কথা শুনলে আপনি এখান থেকে নড়তেই চাইবেন না। আর আমাকে আর কিছু বলতে না দিয়ে পাশ থেকে হৃদ খানতে দাঁত চেপে ধরে বলে ওঠে, জাস্ট শাট আপ। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। আই সোয়ার আমি কিন্তু এবার তোমাকে ছাড় দেবো না। ওনার এমন ধমকে দমে যাবার পাত্রে আমি নই, তাই আমিও নিজের মতো করে বলে উঠছি, বললেই হলো নাকি? কাজী সাহেব, আপনি ওনার কথা একদমই শুনবেন না। আসলে ওনার জলে আমার সব গুণের কথা শুনে সবার আমার গুণগুলা দেখলেই জ্বলে ওঠে, তাই উনিও জ্বলে পুড়ে যাচ্ছে ভেতরে ভেতরে। সেই পোড়ার আগুন এখন ওনার চোখে ভেসে উঠেছে, তাই তো দেখছেন না আমাকে কেমন লাল লাল চোখে দেখছে। বুঝি না, আমি বুঝি
আমি সব বুঝি। আসলে আমার ট্যালেন্টগুলো নামাজাবা দেওয়ার চেষ্টায় আছেন এই লোকের। আমিও আজ থাকবো না। আমার সব গুণ সবার সামনে আজ প্রকাশ করেই ছাড়বো। আর তার আগে আমি থামবো না। আমার কষ্টটা কেউ বুঝতে চায় না। সত্যি মা, তোমার এত কষ্ট দেখে আমার চোখে জল চলে এসেছে। তুমি বলো মা, আমি শুনতে চাই তোমার সব গুণের কথা। হাজি সাহেবের চোখে আমার জন্য পানি দেখে মুহূর্তেই আমি আরো ইমোশনাল হয়ে পড়ি। আমার কষ্টে সুখাহত হয়ে একজন মুরব্বী মানুষের চোখে জল ফেলছেন। সত্যি আমার এত কষ্ট আমি কোথায় রাখবো? না, আমার রাখার কোনো জায়গা নেই। এটাও আমার একটা কষ্ট। আসলে আমি কষ্টের দেবী হয়ে গেছি। এখন সবাই আমাকে দেখলেই বলবে, ওই দেখ কষ্টের দেবী আসছে। ইস, আমার এত কষ্ট কেন? আমি দুঃখ ভাব নিয়ে কাঁদু স্বরে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠি, প্লিজ আপনি কাঁদবেন না কাজী সাহেব। আপনি কাঁদলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। আসলে আমি একটু বেশি ইমোশনাল তো, তাই আমারও কান্না চলে আসবে। একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করে বসবো, কিন্তু আমি তখন কিন্তু ওনার ভাঙা লাল বালতিটা হবে না আমার চোখের পানি। আসলে আমি অনেক কান্না করতে পারি তো, তাই আমার এমন কথাই যেন কাজী সাহেব মুহূর্তেই আরো এক ধাপ বেশি ইমোশনাল হয়ে পড়লেন। আর সেই ইমোশনাল ধাপটার রেশ ধরে নিজের চোখে জল মুছতে বলে ওঠে, মা, তুমি সত্যি আমার জন্য এতটা ভাবছ? আর কাঁদতে চাইবো না আমি। তুমি বলো মা, আমি সব শুনবো। কাজী সাহেবের কথা শেষ করার পরপরই আমি কিছু বলার আগেই পাশ থেকে খারাপ লোকটা খানিকটা চেঁচিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, বোথ অফ ইউ শাট আপ। আর একটা কথাও নয়। আর যদি একটা শব্দ কানে আসে তো আই উইল কিল দেম। সো কোনো কথা নয়। আসিফ, এটাকে বাইরে নিয়ে যা তো, বড্ড মাথা খাচ্ছে আমার। ওনার এমন রাগী ধমকে মুহূর্তেই দমে যায় আমি। চুপসে যাওয়া ফেস নিয়ে এক পলক ওনাকে দেখে আবারও কাজী সাহেবের দিকে তাকাই। উনি বেশ দুঃখী ভাব নিয়ে বসে আছে আমার দিকে তাকিয়ে থেকে। হয়তো আমার বাকি গুণের কথাগুলো শুনতে না পেরে কষ্ট পাচ্ছেন এই মুহূর্তে। আমি ওনার মনের অবস্থা বুঝতে পেরে চেয়ারে বসা অবস্থায় সামনের দিকে হালকা ঝুঁকে মুখের সাইডে এক হাত রেখে সবার সামনে আস্তে করে বলে উঠি, কষ্ট পাবেন না কাজী সাহেব, আমি আপনাকে পরে আমার সবটা শোনাবো, প্রমিস। বলেই ঠিকঠাক হয়ে বসে নিজের চেয়ারে। আমার এমন করে বলাতে সবাই হাঁ করে আমার দিকে তাকিয়েছিল। আর কাজী সাহেব খুশি মনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে আমি আবার চেঁচিয়ে কাজী সাহেবের উদ্দেশ্যে বলে উঠি, কাজী সাহেব, পিএল। আমার এমন কথায় উপস্থিত সবাই ভেবাচাকা খেয়ে গেল আর গোল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আর কাজী সাহেব আমার কথার মানে না বুঝতে পেরে কনফিউজড হয়ে প্রশ্ন করে বলে উঠলেন, পিএল কি মা? পায়ে লাগো। সালাম করলাম আর শর্টকাট রাস্তা পিএল। মাশাআল্লাহ, বেঁচে থাকো মা। সব গুণের গুণবতী তুমি মা। মনটা ভরে গেছে আজ তোমার সাথে কথা বলে। আসি মা। চেয়ার ঘাপটি মেরে বসে আছি আমি, আর আমার সামনে বসে আছে উনি, মানে দ্য ভিলেন অফ রোহিত খান। ভিলেন বললেও ভুল হবে, ব্যাটা যা ব্যাপারটা লোক। উনি আমার দিকে গম্ভীর মুখে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে আমি ওনার এমন দৃষ্টির মানে আপাতত বুঝে উঠতে পারছি না। তবে ওনাকে দেখার মনে হচ্ছে উনি আমাকে নিয়ে খুব বিরক্ত, আর ওনার এই বিরক্ততা প্রকাশ পাচ্ছে ওনার সুন্দর চেহারায়। বিরক্তির রেশ ধরে সেই কখন থেকে আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেই চলছে। তখন কাজী উকিল দুটোকে নিয়ে যাওয়ার পরই উনি এসে আমার সামনে চেয়ার টেনে বসে পড়ে। আর সে তখন থেকে বসে আমাকে দেখেই চলেছে তীক্ষ্ণ দৃষ্টিতে। এমন একটা ভাব যেন এই মুহূর্তে আমাকে একটা মূর্তি বানাবেন। উনি ঠিকঠাক ভাবে না দেখলে কিছু একটা মিস হয়ে যাবে। আর কি, আমার ঠেকা পড়ছে ওনার এমন দৃষ্টি পর্যবেক্ষণ করতে। তাই আমি নিজের মতো করে চেয়ারের ওপর দুই পা ভাঁজ করে চেয়ারটায় গা এলিয়ে দিয়ে এক হাত গালে রেখে বেশ মনোযোগ সহকারে অন্য হাতের নখগুলো খুঁটিয়ে দেখছি। মাঝে মাঝে আর চোখে ওনাকে দেখছি, ব্যাটার দিক পরিবর্তন হলো কিনা দেখার জন্য।
কিন্তু বরাবরই ওনার কোনো হেলদোল নেই। তাই নিজের কাছে বেশ মনোযোগ হলাম আমি। এমন একটা ভাব যেন আমার চোখের সামনে আমার হাতের নখ ছাড়া অন্য কিছুই দেখতে পাচ্ছি না আমি। আমি ওনার এমন দৃষ্টি উপেক্ষা করে নিজের হাতের নখ দেখতে দেখতে বলে উঠছি, ইস, আমার হাতের নখগুলো কি সুন্দর প্রেমে পড়া টাইম। আমার পঞ্চ বান্ধবীরা তো সেই ক্রাশ খেয়েছে আমার নখের ওপর। ইস, এত সুন্দর নখ কিভাবে হয় মানুষের, আল্লাহ, আমি তো ফিদা হয়ে গেলাম আমার নখের ওপর। কথাগুলো বলেই আবারও আর চোখে ওনার দিকে তাকাই। উনি আমার দিকে একবার কপাল কুঁচকে তাকিয়ে আছে। আমার উপর বিরক্তিটা যেন ওনার চোখ মুখে এবার গড়াগড়ি খাচ্ছে। আমি এবারও ওনাকে এক পলক দেখার নিয়ে নিজের মতো করে বলে উঠছি, ইস, আমার দামি দামি পা দুটো কি সুন্দর। বলেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম বেশ মনোযোগ সহকারে। এমন একটা ভাব করলাম যেন পার্লারে বসে আছি আমি। এবার আমি আরো কিছু বলতে যাব, তার আগে উনি আমার সামনে থেকে দাঁতে দাঁত চেপে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠছে, জাস্ট শাট আপ। তুমি কি জন্ম থেকেই তার ছেলেটাই নাকি কোনো অ্যাক্সিডেন্টের ফল? তার ছেঁড়া টাইপ মানে? মানে তুমি কি জন্মসূত্রে এমন? কেন, কোনো সন্দেহ আছে নাকি আপনার? আনবিলিভেবল। আবার তোমাকে 4 ঘন্টা সহ্য করতে চান যায় অবস্থা। তোমার ফ্যামিলি তোমাকে এত বছর টলারেট করছে কিভাবে? এই, আপনি কি আমাকে কোনো রকম ভাবে অপমান করছেন না তো আমাকে তার ছেঁড়া বলে? কোনো সন্দেহ আছে? আমি পাগল? আমি জানি তুমি পাগল, আমাকে আর বলতে হবে না। আরে না, আমি বলতে চাচ্ছি আপনি বলতে চাচ্ছেন আমি পাগল। কেন তুমি নাও? না, একদমই না, আমি পাগল না। তাই পাগল সবসময় এই কথাটাই বলে যে আমি পাগল না। ওনার এমন কথাই কনফিউজড হয়ে বলে উঠছে, সত্যি তাহলে আমি পাগল? আমি তো সেটাই বলছি তুমি পাগল। উনি আমাকে বারবার পাগল বলায় খানিকটা রেগে যায় আমি। তাই কপাট রাগ দেখিয়ে বলে উঠছি, এই, আপনি আমাকে পাগল বানাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আমি পাগল? মনে হওয়ার কিছু নেই, পাগলকে পাগল বলা হচ্ছে এখানে। ওনার এমন গা জ্বালানো কথায় শরীর আমার ফেটে যাচ্ছে রাগে। আমি রাগে কটমট করতে করতে বলে উঠছি, ভালো হয়েছে আমি পাগল, আমার থেকে দূরে থাকবেন আপনি। কে বলে আপনাকে পাগলের কাছে আসতে? এতক্ষণ শান্তভাবে বসে থাকতেও আমার এমন কথা যেন মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠে উনি। মুহূর্তেই চেয়ার থেকে উঠে শক্ত হাতে গাল চেপে ধরে আর অন্য হাত দিয়ে আমার চুলের মুঠো ধরে ওপর দিকে তুলে চোখ মুখে হিংস্রতা ফুটে তুলে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তাহলে দেখাস আমাকে আমার থেকে দূরে থাকেন। তোর একটা কথার কারণে তোর মতো মেয়েকে আমার বিয়ে করতে হয়েছে আমায়। তুই তো নিজেই আমার ঘৃণার পাত্রী, তারপরও তুই যে আমাকে সহ্য করতে পারিস না, ঘৃণা করিস, এই কথাটার কারণে তোকে বিয়ে করতে হয়েছে আমায়। এবার এই ঘৃণা নিয়ে বাঁচতে হবে তোকে। না তোকে মরতে দেবো না তোকে বাঁচতে। সারা জীবন তুই ছটফট করবি, আর এতেই শান্তি হবে আমার মন। কথাগুলো বলেই খানিকটা থেমে আবারও আমাকে টেনে ধরে। আর আমি ওনার এমন কাজে মুহূর্তে ভরকে যাই। ওনার ভয়ঙ্কর চেহারা দেখে আমি সব কিছু ভুলে ফেলি। উনি আমাকে শক্ত করে চেপে ধরায় গালে আর চুলে প্রচন্ড ব্যথা অনুভব করছি। মুহূর্তেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। উনি আবারও আমার চোখ ওনার দৃষ্টি স্থির করে আগের ন্যায় উঠে বলে, তোকে পছন্দ নয় আমার, তারপরও তোকে বিয়ে করেছে। তার একটাই কারণ, তোকে নিজের হাতে শেষ করতে চাই। আমার সাথে শত্রুতা করার আগে ভাবা উচিত ছিল। তোর ধার হচ্ছে আমি বিয়ে করবো। এবার থেকে তোর সব কিছুতে বাধা হয়ে দাঁড়াবো আমি। তোকে মরণের ঘাঁটি দেখিয়ে আনবো আমি। তুই লাইফে সব করতে পারবি শুধু বিয়েটা ছাড়া। তোকে না আমি গ্রহণ করব আর না অন্যকে গ্রহণ করতে দেব। সারা জীবন তুই এইভাবেই কাটাবি ছটফট করতে করতে। নামের স্বামী আমি তোর সারা জীবন থাকবো, তুই ভালো লাইফ কখনোই পাবি না। কথাগুলো বলেই এক প্রকার ধাক্কা মেরে চেয়ারের উপর ফেলে দেয়। উনি সামনের দিকে ঘুরে দাঁড়ায় রাগে। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে আমি তাল সামলাতে না পেরে চেয়ার সহ উল্টে নিচে পড়ে যাই। সাথে সাথে আমি হাতের কবজিতে ব্যথা পাই। ওনার এমন আচরণে রূপ কেঁপে উঠছে বারবার। কি করব কিছুই ভেবে পাচ্ছি না, শুধু নিঃশব্দে হিচকি তুলে কান্না করছি। উনি চেয়ার পড়ার শব্দ পেয়ে পেছন ফিরে আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ড্রামার করা যদি শেষ হয়ে থাকে তাহলে চল,
আসিফ তোকে বাসায় দিয়ে আসবে। কথাটা বলেই রাগে কটমট করতে করতে উনি সামনের দিকে হাঁটতে শুরু করে দেয়, আর আমি কান্না করতে করতে ওনার পেছন পেছন ছুটতে লাগলাম। উনি আগে আগে, আমি পেছন পেছন নিচের দিকে তাকিয়ে দুহাতে চোখের জল মুছতে মুছতে যেতে লাগলাম। কিছুটা দূরে যেতেই উনি হঠাৎ দাঁড়িয়ে পড়ায়, সাথে সাথে আমার মাথায় বাড়ি খায় ওনার বিচ্ছি। বাড়ি খাওয়ার সাথে সাথে আমি চমকে দ্রুত 2 কদম পিছিয়ে যাই। উনি পেছন ফিরে আমার দিকে তাকিয়ে অবিশ্বাস চোখে বলে ওঠে, আনবিলিভেবল। ইউনিভার্সিটি মাঠে বসে আছি আমি। একা বসে আছি এমনটা নয়, আমার সাথে রয়েছে আমার 5 বান্ধবীরা। সবাই এক ঝুলি ভরপুর চিন্তা নিয়ে গালে হাত রেখে গোল করে মস্ত হয়ে বসে আছি মাঠের এক কোণে। আমাদের সবার এত এত চিন্তা ভাবনার প্রধান কারণ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। আমাদের ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত করা হবে, আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাধ্যতামূলক কিছু না কিছু করতে হবে, এটা ইউনিভার্সিটি কমিটির সদস্যরা জানিয়ে দিয়েছে। সদস্যদের এমন ঘাপাটির ডিসিশনে আমরা ষষ্ঠ বান্ধবীরা ফেসে গেলাম ব্যাপকভাবে। কমিটির সদস্যদের ডিসিশনে ঘোর আপত্তি আমাদের, কারণ সবার মাঝে সব গুণ থাকলেও আমাদের গুণের কৌটা একদম শূন্যের তালিকায়। তাই সবাই সবার গুণগুলো প্রকাশ করার চেষ্টা থাকলেও আমাদের চেষ্টা শূন্যের তালিকায় পড়ে আছে। কারণ গুণ থাকলে প্রকাশ করা যায়, না থাকলে কেমনে কি? আকাশ থেকে তো আর গুণ পড়বে না আমাদের মাঝে, যেটা দিনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশিত করে বেঁচে যাব। আমি আর আমার 5 বান্ধবীরা মিলে বিগত 2 দিন ধরেও কোনো গুণ খুঁজে পাচ্ছি না আমাদের মাঝে। কি গুণ প্রকাশ করা যায় সেটা নিয়েই আমাদের এত এত চিন্তা ভাবনায় মেতে ওঠা। অবশেষে আমরা সবাই মিলে আজ ইউনিভার্সিটি মাঠে বসে বিগত 1 ঘন্টা যাবৎ বসে বসে চিন্তা ভাবনা করছি কি করা যায়। আমাদের এত এত চিন্তা ভাবনার মাঝেই পাশ থেকে রূপা বলে ওঠে, দোস্ত, নাচ করলে কেমন হয় রে? রূপার এমন কথায় সবাই চোখ তুলে ওর দিকে তাকায়। রূপার কথায় কেউ কোনো রকম হেলদোল হলো না, তাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। উনি পাশ থেকে শিলা আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, দোস্ত, এই গুণটা কিন্তু খারাপ না। নাচটা মনে হয় আমাদের সবার দ্বারাই হবে। কি বলিস সবাই? শিলা রূপার কথায় সায় জানাতেই আমার কপাল কুঁচকে এলো। নাচের বিষয়টা খারাপ লাগছে না আমার কাছে, তবে বাকিরা কি বলে জানার জন্য সবার দিকে এক পলক তাকাই। ওদের ফেস দেখে আমি যতটা বুঝতে পারছি ওরাও আমার সাথে সাথে ব্যাপকভাবে কনফিউজ নাচের বিষয়টা নিয়ে। সবার এত এত কনফিউশনের লেভেলটা 2 গুণ বাড়িয়ে দিতে পাশ থেকে সাজি বলে ওঠে, ওই, আমরা করব নাচ? নাচের বুঝি না, যত বাদে দিলাম। স্টেজে উঠে করবোটা কি শুনি? সাজির এমন কথা শুনে প্রকাশিত করতে যাওয়া গুণটি মুহূর্তেই চাপা পড়ে যায় এক ঝুলি নিরাশতায়। আমাদের এমন নিরাশ হতে দেখে কনফিউশনের সাথে মাহি বলে ওঠে, দোস্ত, হবার হবে। নাস্তাই ফিক্সড, আর কিছুই করার নেই আমাদের। শূন্য তালিকা থেকে কিছু করে বাস খাওয়াটা অনেক ভালো। দেখ, আমাদের মধ্যে বিশেষ কোনো গুণ নাই, তাই আমরা আর না পারি সবাই একসাথে হাত পা ছড়িয়ে ছিটিয়ে নাচতে তো পারবো। আমার মনে হচ্ছে সেটাই হবে নাস্তা ফিক্সড সবার জন্য। মাহির এমন কনফিডেন্সের সাথে কথা বলায় মুহূর্তে আমরা আপ্লুত হয়ে পড়ি, কারণ কিছু না করে বাস খাওয়ার চেয়ে করে বাস খাওয়া শ্রেয়। তাই আমরা বাকি 5 বান্ধবী মিলে মাহির কথায় সায় জানাই। আর যাই হোক, নিজের গুণ প্রকাশ করতে হবে সবার সামনে, তাই মনোযোগ দিয়ে নাচ প্র্যাকটিস করতে হবে। ড্রয়িং রুমে ঘুরঘুর করছি আমি, অকারণে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আসলে কোনো রকম কাজ খুঁজে পাচ্ছি না, তাই গম্ভীর ভাব নিয়ে চোখ টান করে সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে বারবার দেখছি। গিলে খাওয়া টাইপ এমন একটা ভাব যেন কেউ ভুল করলে আমি তাকে মুহূর্তেই গিলে খাবো উইথআউট সস। আমাকে এমন করে তাকাতে দেখে পাশ থেকে আম্মু ভ্রু কুচকে বলে ওঠে, এই, তোর কি কোনো কাজ নাই?
এভাবে ঘোরাঘুরি করছিস কেন? হ্যাঁ, আমি আম্মুর এমন কথায় আমি ঘাড় ঘুরিয়ে আম্মুর দিকে তাকাই তীক্ষ্ণ দৃষ্টিতে। পরে তাকিয়ে থেকে গম্ভীর মুখে ভাব নিয়ে বলে উঠছি, তোমাদেরকে দেখছি ঠিকঠাকভাবে কাজ করছো কিনা। আমার এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে আম্মু আমার, আর সেই তেলে বেগুনে ভাবটা নিয়েই আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা আমাদের কাজ দেখতে এসেছিস তুই? সারাদিন তোকে দিয়ে আমি একটা পাতাও ছেড়াতে পারি না, আর তুই এসেছিস আমাদের কাজের হিসাব নিতে? হ্যাঁ, আম্মুর এমন কথায় কপাল কুঁচকে গেল আমার। আজব পাবলিক, কাজ কাম না করে বসে বসে পাতা ছিঁড়তে হবে আমাকে। উফ, পাতা ছিঁড়বো? এত ব্যস্ত মানুষ আমি, আর আমাকে বলছে পাতা ছিঁড়তে? কেমন পাবলিক! আর আমার যদি পাতা না ছেঁড়া নিয়ে এত মাথা ব্যথা, তাহলে আমাকে আগে বললেই হতো। আমার ব্যস্ত সময় থেকে কিছু সময় বের করে না হয় ওনার জন্য পাতা ছিঁড়তাম বসে বসে। আমি এমন সব চিন্তা ভাবনা করেই আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠি, কাজ না করে বসে বসে পাতা ছিঁড়তে হবে বলেই তো আমি কাজ করি না, বুঝো না কেন তুমি? তারপরেও যখন তুমি বলছো তোমার গাছের সব কটার পাতা ছিঁড়ে দিব আমি, টেনশন করো না তুমি, কেমন? আবার এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে আম্মু আমার, সাথে আমাকে রাগ দেখে উচ্চ স্বরে বলে ওঠে, এই একদম আমার গাছের দিকে নজর দিবি না তুই। তোর জন্য আমি একটা গাছও ঠিক করে রাখতে পারি না। তুই কি ঠিক করে রেখেছিস কখনো মানুষ হবি না? হ্যাঁ, আম্মুর কথা শুনে আহত হলাম আমি। আমাকে মানুষ মনে হচ্ছে না আম্মু? আল্লাহ, তাহলে আমি কে? আচ্ছা, আমি এলিয়েন নই তো? হ্যাঁ, আমি এলিয়েন হয়ে গেছি জন্য তো আম্মুর আমাকে মানুষ মনে হচ্ছে না। ইস, আমি এলিয়েন! আহা, কি সুখ আমার! আচ্ছা, আমার মাঝে কি এলিয়েন বিষয়ে কোনো জাদু টাদু চলে আসলো না তো? কথাটা ভাবতেই আমি চমকে উঠছি। হাই হাই, আমি তো তাহলে মহা এলিয়েন হয়ে গেলাম। আমি এলিয়েন হয়ে গেলাম কথাটা ভাবতেই খুশিতে মন নেচে ওঠে মুহূর্তেই। আর আমি সেই নেচে ওঠা মনটা নিয়ে বুক ফুলিয়ে ভাব নিয়ে একবার ভাবি, আর আব্বু আম্মুকে দেখে ভাব নিয়ে বলে উঠছি, এলিয়েনরা কখনো মানুষ হতে পারে না। এখানে এলিয়েন আসলো কোথায় থেকে? কেন? সামনেই তো দাঁড়িয়ে আছি আমি। তুই এলিয়েন হলি কবে থেকে? তবে থেকে তোমার আমাকে মানুষ মনে হচ্ছে না, ঠিক তখন থেকেই আমি শিওর হলাম আসলে আমি মানুষ হতেই পারি না, আমি একটা এলিয়েন। আমার আগেই বোঝা উচিত ছিল এতগুলো গুণ সম্পন্ন মেয়ে মানুষ হতেই পারে না। সবাই আমাকে বলে আমি নাকি ইউনিক পিস, একদম আলাদা টাইপ। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আজ আমার কাছে সবটা পরিষ্কার। তুমি বলো আমাকে কি করতে হবে? আমি এলিয়েন হয়ে গেছি, তাই আমার আরো বেশি শক্তি সঞ্চয় হয়েছে। এখন আমি সেটা সবার সামনে প্রকাশ করতে চাই। আমার কথায় আম্মু মুহূর্তেই বোকা বনে যায়, আর সে বোকা ফেস বানিয়ে আমাকে বলে ওঠে, আমি বলাতেই তুই এলিয়েন হয়ে গেলি? হ্যাঁ, তুমি তো আমার এলিয়েন হওয়ার রূপটার সাথে পরিচয় করিয়ে দিলে আজ। আমার এত গুণ আমি কোথায় রাখবো বলো তো? দাঁড়াও, আমি তোমাকে আমার নতুন এলিয়েন রূপের শক্তিটা প্রদান করছি। কথাগুলো বলেই আশেপাশে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা খুঁজে চলছি, যেটার মাধ্যমে আমি আমার এলিয়েন হয়ে বিষয়টা তুলে ধরতে পারবো, সাথে আমি আমার নতুন শক্তিগুলো প্রকাশ করতে পারবো। এমন সব চিন্তা ভাবনায় মাঝেই চোখ পড়ল ড্রয়িং রুমের কর্নারে রাখা ফুল। আমি দ্রুততার সঙ্গে গিয়ে ফুলের টপটা হাতে নিয়ে ওপরে তুলতেই পেছন থেকে আম্মু চিৎকার করে বলতে থাকে, মায়া, এটা ভাঙিস না, তোর শক্তি দেখা হয়ে গেছে আমার। মায়া, মায়া! ঠাস! আম্মু বলতে বলতে আমি ঠাস করে ফুলের টপটা ফ্লোরে আছড়া মেরে ভেঙে দিলাম। নিজের শক্তি প্রমাণ দিতে পেরে খুশিতে চকচক করে উঠি আমি। আর সেই খুশি হওয়ার ভাব নিয়ে হাসি মুখে পেছনে ফিরতেই চোখ পড়লো আম্মুর রাগী হওয়া ফেসটার দিকে। আম্মু রাগে ফোঁস করছে আমার দিকে থেকে। আমি আম্মুকে এমন করে তাকাতে দেখে মুহূর্তেই চুপসে যাই। আমি আরো কিছু বলতে যাব, তার আগে আম্মু পাশ থেকে ঝাড়ু হাতে দৌড়ে আসছে আমার দিকে। আমি আম্মুকে ঝাড়ু হাতে নিতে নিতে দেখে ভো দৌড় লাগাই বাইরের দিকে। আমাকে আর
পার্কে পহেলা বৈশাখ মানে বাঙালিদের মাঝে বাহারি রঙের পোশাক, সাথে সাথে একরাশ আনন্দও নেমে আসে সবার মাঝে। সবাই নিজের পছন্দ মতো রঙে সাজিয়ে থাকে। যদিও পহেলা বৈশাখের প্রধান রং লাল সাদা, কিন্তু আমরা বাঙালিরা নিজেকে ভিন্ন রকম রঙে সাজিয়ে থাকি, যেমন সবুজ, কালো, লাল, সাদায়। সবার মাঝে রঙের তুলি ভিন্ন থাকলেও খাবার ছড়ি মিল রয়েছে আদিমকাল থেকে। আজ পহেলা বৈশাখ আমাদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত করা হয়েছে। ভার্সিটির সকল শিক্ষার্থীর মধ্যে ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়িতে রাঙিয়েছে নিজেকে। চারদিকে যেন আনন্দ আমেজের হই হুল্লোড় মেতে উঠেছে সবাই। আর সেই আনন্দের সাথে পাল্লা দিয়ে মেতে উঠেছি আমরা ষষ্ঠীয় বান্ধবীরা। সাদার মধ্যে লাল পায়রে শাড়ি পরেছি আমরা সবাই। খোলা চুল, চোখে গাঢ় কাজল, ঠোঁটে সিঁদুর লাল লিপস্টিক, পায়ে আলতা, হাত ভরপুর লাল কাচের চুড়ি। সব মিলিয়ে ঠিকঠাক আছি আমরা সবাই। আমি, শিলা, রূপা, মাহি, সাজি, রাখি, আমরা ষষ্ঠ বান্ধবীরা মিলে স্টেজের দ্বিতীয় সারিতে বসে পড়েই বিনা বাঘ বই। কারণ সাংস্কৃতিক অনুষ্ঠানের সব কাগজ আমাদের সিনিয়র ভাইরা আপুরা করে থাকছেন। এতে করে আমরা জুনিয়ররা শুধু নাম মাত্র অংশগ্রহণ করছি, অনুষ্ঠানে মূল ভূমিকা পালন করছে তারা। এতে করে আমাদের জুনিয়রদের কোনো রকম আপত্তি নেই, তাই আমরা বসে বসে সবটা পর্যবেক্ষণ করছি বেশি মনোযোগ সহকারে। আমাদের এমন মনোযোগ ক্ষুণ্ণ হলো পেছন থেকে চিৎকার চেঁচামেচির শব্দে। আমি ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাই। তখনই চোখে পড়লো বেশ বড় বড় 3টি গাড়ি প্রবেশ করছে। গাড়িগুলো দেখে আমি খানিকটা নড়ে চড়ে উঠে কৌতূহল হয়ে বেশ মনোযোগ সহকারে তাকাই গাড়িগুলোর দিকে। কিন্তু আমার এমন করে তাকানোতেও তেমন একটা সফল হতে পারি না আমি, কারণ আমার থেকে গাড়িগুলো অনেকটাই দূরে হয়, কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি না আমি। সাথে বড় আপু ভাইদের ভিড় থাকায় গাড়ি থেকে নামা প্রধান অতিথিকেও দেখা যাচ্ছে না বিন্দুমাত্র। আমাদের ভার্সিটির প্রধান অতিথিকে তা জানি না আমি, তাই উকি দিচ্ছি বারবার, কিন্তু কিছুই দেখতে না পেয়ে আহত মনে ঘুরে বসে আমি। তখনই পাশ থেকে শিলা বলে ওঠে, তো চল না হল রুমে গিয়ে নাচটা আরো একবার প্র্যাকটিস করে আসি, আমার ভয় করছে রে নাচটা নিয়ে। শিলার এমন কথায় আমরা মুহূর্তেই পঞ্চ বান্ধবী সায় জানিয়ে স্টেজের সামনে থেকে উঠে পা বাড়ে হল রুমের দিকে। আমাদের যখন ডাকা হবে তখনই আমরা স্টেজে একেবারে উঠবো নাচের জন্য। এখন নিজের সম্মান বাঁচানো জরুরি, তাই নাচ প্র্যাকটিস করতেই হবে। টানা 1 ঘন্টা যাবৎ নাচ প্র্যাকটিস করেও দক্ষ হলাম নাচের মধ্যে আমরা সবাই। তারপর কিছু সময় নিয়ে নিজেকে শান্ত করতে স্টেজ থেকে আমাদেরকে উদ্দেশ্য করে ডাকতে লাগলো ওইখানে গিয়ে নিজের গুণগুলোকে প্রকাশ করার জন্য। তাই আমরা ষষ্ঠীয় বান্ধবীরা মিলে বিনা বাগ বয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম স্টেজের দিকে। স্টেজ সামনে দাঁড়িয়ে আছি আমি, বাকিরা সবাই যার যার মতো করে স্টেজে দাঁড়িয়ে পড়েছে। আমিও দাঁড়াতে যাব, তার আগেই সাদিক নামক ভার্সিটির বড় ভাইয়া আমার পথ আটকে দাঁড়িয়ে পড়ে। ওনাকে আমি এই ভার্সিটিতে আসার পর থেকেই চিনি। সাদিক ভাইয়া আমার সামনে আসতেই তেমন একটু চমকাইনি আমি, তাই বাকিরা সবাই যার যার মতো স্টেজে চলে গেলেও আমি দাঁড়িয়ে আছি সাদিক ভাইয়ার সামনে উনি কি বলতে চাই সেটা জানার জন্য। সাদিক ভাইয়া আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে হাসি মুখে বলে ওঠে, তোমাকে অনেক সুন্দর লাগছে ময়ূর পাখি, আর নাচের জন্য আল্লাহ বেস্ট ময়ূর পাখি। সাদিক ভাইয়ার কথায় আমি ঠোঁট প্রসারিত করে হেসে উঠি। আমাকে হাসতে দেখে সাদিক ভাইয়া খানিকটা আবেগে আপ্লুত হয়ে বলে ওঠে, এইভাবে হাসতে নেই, ময়ূর পাখি গালে খুব করে। সাদিক ভাইয়া এমন কথায় আবারও হেসে উঠি আমি। পরে সেই হাসিটা ঠোঁটের মধ্যে বজায় রেখে সাদিক ভাইয়াকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে স্টেজে উঠতেই চোখে পড়ল চিফ গেস্ট হিসেবে হৃদ নামক ভয়ানক প্যারাবাসিকে। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো আমাকে এখানে মোটেও আশা করেনি। ওনার এমন করে তাকানোতে আমি খানিকটা ভয়ে কাচুমাচু করতে থাকি। উনি আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে।
উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে আমার মনে হচ্ছে উনি এতক্ষণ আমাকেই দেখছিলেন। আমি যে এতক্ষণ সাদিক ভাইয়ার সাথে হেসে হেসে কথা বলেছি সবটাই উনি দেখেছেন। তাই ওনার এমন করে তাকানোতে আমি মুহূর্তেই ভয়ে সিঁটিয়ে যাই। পরে আস্তে ধীরে পায়ে ওদের সাথে দাঁড়িয়ে পড়ি। পরে আর চোখে ওনাকে একবার দেখে নিই। উনি তখনও আমার দিকে তাকিয়েছিল। ওনাকে এমন করে তাকানোতে দেখে আমি 2 কদম পিছিয়ে গিয়ে মাহির পেছনে লুকিয়ে পড়ি। ওনার সামনে আমি কিছুতেই পড়তে চাই না। উনি একটা প্রচন্ড রকমের বাজে গুন্ডা লোক। ওনার জন্য ওই দিন আমি আমার পরিবারের কাছে অনেক কিছু শুনতে হয়েছে। পরে জিসান ভাই সবার কাছে মিথ্যে বলে আমাকে বাঁচিয়েছিল। রিদ খান যখন আমাদের সবাইকে ছেড়ে দেন তখন জিসান ভাই ওই দিন সবকিছু ম্যানেজ করে আমরা রাত 8টায় বাসায় পৌঁছই। রিদ খান ওরা সবাইকে একসাথে আমার পাশের রুমে বন্দি করে রেখেছিল। বিয়ে করার পরপরই উনি আমাদের সবাইকে একসাথে ছেড়ে দেয়। আমি কাউকে আমার বিয়ের কথাটা জানাতে পর্যন্ত পারিনি ভয়ে। আর রিদ খানও এই বিয়েটা মানে না। জেদের বসে বিয়ে করেছে আমায়। উনি আমার ফেসটাও দেখতে চায় না। যদি আমি ওনার সামনে আসি তো আমাকে গুলি করে মারবেন উনি। তাই ওই দিনের পর থেকে আর দেখিনি ওনাকে। আমি আজ 15 দিন হয়েছে, তাই আমি কাউকে বিয়ের বিষয়টা এই মুহূর্তে বলার প্রয়োজন মনে করিনি। কিন্তু জিসান ভাইয়াও আমার পঞ্চ বান্ধবীরা মাথা খাওয়াটাই প্রশ্ন করে যাচ্ছিল কেন রিদ খান সবাইকে একসাথে বন্দি করে রেখেছিল আর আমাকে একা কেন রেখেছিল। আমি তাদের এমন প্রশ্নের উত্তর শুধু একটা কথা বলেছি, যে আমাদের শাস্তি দেওয়ার জন্য এভাবে আটকে রেখেছিল রিদ খান। আর আমি ওনার কাছে হস্তক্ষেপ করেছি, তাই আমাকে একা বন্দি করে রেখেছিল বেশি শাস্তি দেওয়ার জন্য। ব্যাস, আমার এমন কথায় ওই দিন সবাই বিশ্বাস করেছিল। আর জিসান ভাইয়া আমাকে বাসায় এনে পরিবারের সবাইকে বলে উনি সারাদিন আমার সাথেই ছিল। জিসান ভাইয়ের কথায় ওই দিন আমি বেঁচে গেলাম আম্মুর হাত থেকে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝেই হঠাৎ করেই মিউজিক বেজে ওঠে। মিউজিকের শব্দে আমি চমকে উঠি, সাথে সাথে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারি আমাদের এখন নাচতে হবে। আর হৃদ নামক প্যারাবাসীকে দূরে ঠেলে নিজের নাচে মনোযোগী হই। সম্পূর্ণ নাচ সুন্দরভাবে কমপ্লিট করেই রিদ খানের চোখের সামনে থেকে পালানোর জন্য ওনার দিকে তাকাতেই স্টেজ থেকে দ্রুততার সঙ্গে নামতে গিয়ে আবারও সামনে এসে সাদিক ভাইয়া উনি সবার সামনে আমার হাত টেনে হ্যান্ডশেক করার জন্য ধরে বসে কংগ্রাচুলেশন জানাতে। আমি বোকার মতো তাকিয়ে আছি ওনার দিকে। পরে ভদ্রতা বজায় রাখতে জোরপূর্বক হাসি দিয়ে ওয়েলকাম জানিয়ে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে হৃদ খানের দিকে তাকাই। সাথে সাথে চোখে পড়লো রক্তের টকবগে ওঠা ওনার চোখ দুটো। চোখে মুখে হিংস্রতা ফুটে উঠেছে ব্যাপকভাবে। ওনাকে এমন ভাবে রাখতে দেখে আমি সাথে সাথে আটকে উঠি। ওনার এমন হঠাৎ রাগের কারণ আমি বুঝতে পারছি না। আর উনি রেগে গেলে কতটা ভয়াবহ হতে পারে তা আমি জানি। তাই ওনার সামনে কোনোভাবেই আর পড়তে চাই না। আর এমন নজর থেকে বাঁচার জন্য কোনো দিকে আর না তাকিয়ে সাদিক ভাইকে রেখে দৌড় লাগে হলরুমের দিকে। আর যাই হোক, কোনোভাবেই হৃদ নামক ভিলেনের সামনে আসা যাবে না। তাই চুপচাপ গিয়ে হলরুমে লুকিয়ে পড়লাম। আবার এমন করে লুকানোটা যে কারোর জন্য এতটা সুবিধা বয়ে আনবে জানলে এই জন্মেও লুকাই প্ল্যানিং করতাম না। রিদ খানের থেকে বাঁচার জন্য তখন পালিয়ে এসে ভার্সিটির হলরুমের টেবিলের উপর পা ঝুলিয়ে বসে পড়ি আমি। আপাতত কিছু করার না থাকলেও চুপচাপ বসে থাকতে পারছি না আমি। তাই আমার ভাঙা গলায় সতেজতার সাথে দুপা দোলাতে দোলাতে এক হাত কানে রেখে অন্য হাত সোজা সামনের দিকে বাড়িয়ে উচ্চস্বরে গান ধরে বসি। ও সবুর কোনে গেল তোর বাছুর, ও সবুর কই গেল তোর বাছুর বাছুর, ও সবুর ও সবুর। চোখ বন্ধ রেখে নিজের মতো করে আমার ফেভারিট গানটা গাইছিলাম আমি। তখনই বেশ কিছু পায়ের আর গুনগুনের শব্দ কানে আসতেই ঝটপট করে চোখটা খুলে তাকাই আমি। এক চোখ খোলার সাথে সাথে চোখের সামনে যা দেখলাম তাতে আশ্চর্য হয়ে আমি দ্বিতীয় চোখ খুলে ফেললাম সাথে সাথেই। 2 চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে থাকলাম অবাক হয়ে, কারণ আমার সামনে এক ঝাঁক ভার্সিটির স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। সবাই বোকা ফেস করে গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে থেকে আমার গান শুনছে বেশ মনোযোগ সহকারে। কিন্তু আমার ওদের সবাইকে দেখে মনে হচ্ছে বেশ জোর চালাচ্ছে মনোযোগী হয় আমার গানে।
কিন্তু সফলতা অর্জন করতে পারছে না কেউ। বারবার মনোযোগ হারিয়ে হেসে ফেলছে থেমে থেমে। আমি সবাইকে আমার গান শুনতে দেখে খুশিতে মনটা নেচে উঠলো মুহূর্তেই। আল্লাহ, সবাই আমার গান এত পছন্দ করছে যে হল রুমে ভিড় লেগে গেছে মুহূর্তে। ইস, আমি তো ফেমাস পারসন। আহা, সাথে আমি এখন বিশিষ্ট শিল্পী হয়ে গেছি। সবাই আমাকে এখন দেখলেই বলবে, ওই দেখ আমাদের সেরা শিল্পী মায়ারানী যাচ্ছে। আহা, আমার কি যে আনন্দ লাগছে। এই আনন্দের রেশ ধরেই মনে মনে আওড়াতে থাকি। এখন আমি বিশিষ্ট বড় মাপের শিল্পী হয়ে গেছি, তাই আমার উচিত আরো বেশি বেশি করে গান গাওয়া আর সবার মন বেশি বেশি করে জয় করা, ঠিক আজকের মতোই। গান গাওয়ার বিষয়টি মাথায় আসতেই খুশিতে চকচক করে উঠলো আমার চোখ মুখ। আমি খানিকটা নড়ে চড়ে উঠে আবারও আগের ন্যায় বসে গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছি। নিজেকে বড় মাপের শিল্পী ভাবতেই চোখের সামনে কত শত দৃশ্য ভেসে আসছে। আহা, আমি সবাইকে অটোগ্রাফ দিচ্ছি। আমাকে সবাই ম্যাম ম্যাম বলে পেছন পেছন ঘুরছে। সাথে রিত খানও আমাকে একটা অটোগ্রাফের জন্য পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আহা, আর আমি তাকে পাত্তাই দিচ্ছি না। রিত খান এনিয়ে বেনিয়ে কান্না করতে করতে আমাকে বলছে, প্লিজ ম্যাম আমাকে একটা অটোগ্রাফ দিন, শুধু একটা। রিত খানের এমন অবনতি দেখে সাথে সাথে ফিক করে হেসে উঠি আমি। সাথে নিজেকে মহারানী আর রিত খানকে অসহায় বেচারা টাইপ প্রজা মনে হচ্ছে আমার। নিজের এমন ভাবনা চিন্তার মাঝে হঠাৎ করে কিছু একটা শব্দ কানে আসতেই চমকে উঠে ঝটপট চোখ খুলে সামনে তাকাই আমি। সামনে তাকাতেই চোখে পড়ল রিত নামক আমার প্রজাবাসীকে। ওনাকে নিজের সামনে চেয়ার টেনে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে আসে আমার। রিত নামক ভয়ানক কারাবাসীকে ভালো করে পর্যবেক্ষণ করার পর চমকে উঠলাম আমি। আহা, এই বুঝি আমার সাজানো গোছানো স্বপ্নটা ঝনঝন শব্দ করে ভেঙে গুড়িয়ে গেল মুহূর্তেই। এতক্ষণ স্বপ্নে নিজেকে মহারানী আর রিত খানকে আমার প্রজাবাসী ভেবে যে আনন্দ বিমোহিত হচ্ছিলাম, আমি আর সেটা মুহূর্তেই শেষ হয়ে গেল এই প্যারাবাসীর জন্য। কারণ এখন নিজেকে রিত খানের প্রজাবাসী আর ওনাকে আমার রাজাবাসী মনে হচ্ছে। নিজের অবস্থান বুঝতে পেরে আমার এখন ওনার সামনে ফ্লোরে গড়িয়ে গড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে আমার। অনেক সাধের স্বপ্নটা এইভাবে ভেঙে দিল, কেমনটা লাগে বলুন তো। একদিন আমার স্বপ্নে প্রজাবাসী হয়ে থাকতে পারলো না এই লোকটা। কি আর উন্নতি করবে এই লোকটা? দিনে দুপুরে মানুষের স্বপ্ন ভেঙে বেড়ায়, স্বপ্নচোর কোথাকার একটা। জীবনে উন্নতি করতে পারবে না লোকটার। বলে দিলাম। আমার এমন চিন্তা ভাবনার মাঝেই সামনে থেকে উনি ভ্রু কুচকে বলে ওঠেন, কি ভাবনা রানী? চিন্তা ভাবনা করা শেষ নাকি আরো বাকি আছে? ওনার এমন কথায় মনোযোগ ভস্ম হলো আমার। আমি কপাল কুচকে ওনার দিকে তাকাতেই চোখে পড়লো চেয়ারের উপর পায়ের উপর পা তুলে আরাম করে বসে আছে আর শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আমাকে এই কথাগুলো বলছেন। ওনাকে আমার সামনে এমন করে বসে থাকতে দেখে আমি চোখ ছোট ছোট করে কপাল কুচকে ওনাকে ভালো করে দেখার পরে কি হচ্ছে সেখানে বোঝার জন্য ওনাকে এক পলক দেখে চারপাশে চোখ বোলাই আমি। সাথে সাথে চোখ পড়ল জনশূন্যহীন পরিবেশ। এতক্ষণ মানুষের ভিড় ছিল এই স্থানে আর আমার গান শোনার জন্য, কিন্তু এখন পরিবেশটি মানবহীন শূন্যতে অবস্থান করছে। চোখের সামনে কাউকে দেখতে না পেয়ে এক ঝুলি কষ্ট ভর করলো মুহূর্তেই আমার মধ্যে। আমি সেই কষ্টের ঝুলি বয়ে নিয়ে কাদু কাদু হয়ে ঘাড় ঘুরিয়ে তাকাই ভয়ানক ফিলে রিত খানের দিকে। আমি জানি এই কাজটা এই প্যারাবাস করেছে। উনি সবাইকে তাড়িয়ে দিয়েছেন যাতে আমার গান কেউ না শুনতে পারে। আসলে আমি শিল্পী হয়ে যাচ্ছিলাম তো, তাই সেটা ওনার সহ্য হয়নি, তাই উনি সবাইকে তাড়িয়ে দিয়েছেন। এই লোক আমাকে কখনোই উন্নতি করতে দেবে না। আসলে এই লোকের জলে আমার ফেমাস পারসন হতে দেখে আমার এমন সব চিন্তা ভাবনার মাঝেই আবারও উনি বলে ওঠেন, কি ষাঁড়ের মতো চেঁচাচ্ছিলে কেন? ওনার এমন কথায় নিজেকে আর ধরে রাখতে পারিনি। রাগে দুঃখের ভেসে যাচ্ছি আমি, আর সেই ভাষা অবস্থায় খানিকটা রেগে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, জলে। জলে মানে? ভ্রু কুচকে। কত বড় মাপের গুন্ডা উনি ভাবা যায়। এক তো আমাকে শিল্পী হওয়ার থেকে আটকাচ্ছেন, তার উপর আবার এমন একটা ভাব করছেন যেন কিছুই বুঝতে পারছে না উনি।
আমি ওনাকে এমন ভাব ধরে বসে থাকতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। আর সেই রাগের রেশ ধরেই কপাট রাগিয়ে বলে উঠি, আসলেই আপনার জলে, আপনি আমার উন্নতিটা দেখতে পারেন না। আমার এমন কথায় কপাল কুঁচকে এলো ওনার। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠছে, সেই তোমার উন্নতিটা বাছুর বাছুর বলেই হবে। ওটা বাছুর ছিল না, আমার ফেভারিট গান ছিল। ও, তোমার ফেভারিট গান তোমার মতে হবে। বাছুরের সাথে বাছুরের আম্মু গান থাকলে সেটা তো গাইতেই, তাহলে পুরো ভার্সিটি পাবলিক ভিড় জমাতো দরজাতে তোমার ইউনিক গান শোনার জন্য। শাড়ির গান নেই তো, থাকলে গাইতাম। আর আপনি আমার শ্রোতাদের বের করে দিয়েছেন কেন? তাই তোমার মনে হচ্ছে ওরা তোমার গান শোনার জন্য ভিড় জমিয়েছিল? আরে ওরা তোমাকে দিয়ে মজা করছিল, কারণ আমি এখানে এসেছি কিছু হিসাব নিকাশ করতে তোমার সাথে। তোমার কিছু পাওনা বাকি আছে, সেটা পোষাতে আসলাম। তোমাকে তো আর এমনিতে পা ছেড়ে দিতে পারছি না আমি, বেশ কিছু অঙ্ক মেলাতে হবে তোমার সাথে। আমি কিন্তু অঙ্কে বেশ ভালো ছিলাম, তাই তোমার অঙ্কটা কষ্টে চলে এসেছি। কথাগুলো বলেই উনি আমার দিকে নিজের দৃষ্টি স্থির রেখে নিজের এক হাত বাড়িয়ে দিতেই পাশ থেকে আসিফ একটা বন্দুক তুলে দেয় ওনার হাতে। ওনার এমন কথায় কেঁপে উঠলাম আমি। এতক্ষণ গানের সুরকে সব ভুলে গিয়েছিলাম আমি। ভুলে যাওয়ার বিষয়টি মনে পড়তেই খানিকটা কেঁপে উঠি আমি। ওনার হাত থেকে বাঁচার জন্য এখানে এসে পালিয়েছিলাম আমি। পালানোর বিষয়টি ভুলে দিব্যি ওনার সামনে পা ঝুলিয়ে গল্প করছি আমি। তখন ভুলে গিয়েছিলাম বলে সবটাই স্বাভাবিক ছিল আমার কাছে, কিন্তু এখন সব মনে পড়ায় নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে আমার। আমি সব বিষয় এমন করে ভুলে যাওয়ার জন্য পরে অনেকটা কষ্ট পোহাতে হয় আমাকে, যেমনটা করে এখন পোহাতে হবে আমাকে। এই রিত খান আমার থেকে কি চায় আল্লাহ জানে। যতই ওনার থেকে পালিয়ে বাঁচি তখনই উনি সামনে এসে হাজির হয় আমার। তাই এই মুহূর্তে ওনার থেকে বাঁচার জন্য ভয়ে কাছুমাছু করতে করতে চারপাশে চোখ বুলিয়ে চলছি আমি। যদি কোনো রকম পালানোর রাস্তা পাই সেটা ধরেই দৌড় লাগাবো আমি, জান দিয়ে। চারপাশে চোখ বুলিয়ে শুধু দুটো রাস্তাই খুঁজে পাই পালানোর জন্য। একটা রিত খানের পেছনের দরজা, সেখানে ওনার 4-5 জন বডিগার্ড দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে। আর অন্য আরেকটি দরজা হলো আমার পেছনে, আর ওনার সামনে আমার পেছনের দরজায় কেউ নেই। তাই আপাতত সেটি একমাত্র আমার পালানোর জন্য উপযুক্ত। আমার চিন্তা ভাবনার মাঝেই উনি বন্দুকটা হাতে নিয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বন্দুকটা দিয়ে নিজের কপালের স্লাইড করতে করতে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ছেলেটা গেছিল। উনি কি বলছেন আমাকে সেটা আমার কান অবধি পৌঁছতে পারলেও আমার মস্তিষ্কে সেটা পৌঁছতে পারলো না। ওনার কথায় আমি মনোযোগী না হয়ে পালিয়ে যাওয়ার জন্য আস্তে করে টেবিলের ওপর থেকে নেমে দাঁড়িয়ে পড়ি ওনার সামনে। আমাকে ওনার সামনে দাঁড়িয়ে পড়তে দেখে খানিকটা ঘাড় বাঁকা করে কোনা চোখে তাকায় আমার দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে আমি কি করতে চাইছি। আমি ওনার এমন দৃষ্টি উপেক্ষা করে ওনার সামনে দিয়ে আস্তে করে নিজের মাথা নিচু করে চুপচাপ ধীর গতিতে হেঁটে আমার পেছনের দরজা দিয়ে যেতে লাগলাম। সাথে এমন একটা ভাব করছি যেন কিছু বুঝতে পারছি না আমি, আর না কিছু শুনতে পারছি। আমাকে এমন নিজের মতো করে ওনার সামনে দিয়ে হেঁটে যেতে দেখে উনি খানিকটা রেগে দাঁতে দাঁত চেপে বলে ওঠেন, স্টপ স্টুপিড গার্ল। আমি সামনের দিকে পা বাড়াতে গিয়ে পেছন থেকে ওনার এমন চাপা সুরের ধমক পেয়ে এক পা ওপর তোলা অবস্থায় দাঁড়িয়ে পড়লাম আমি। আমি জানি যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকি আমি তো কাল সকালে নিউজ পেপারে প্রথম হেডলাইনে থাকবো আমি। তাই নিজেকে বাঁচানোর জন্য কোনো দিক না তাকিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনের দিকে লাগাই এক দৌড়। আমাকে আর পাইকে আমার দৌড় লাগাতে দেখে উনিও রেগে চেয়ার থেকে লাফিয়ে উঠে আমার পেছনে দৌড়তে লাগে আমাকে ধরার জন্য। ওনার পায়ের শব্দ আমি বুঝতে পারছি যে উনি আমার পেছনে দৌড়চ্ছে আমাকে ধরার জন্য। ওনাকে আমার পেছনে দৌড়তে দেখে কলিজা কেঁপে ওঠে। আমার কি করব কিছুই ভেবে না পেয়ে শুধু দৌড়তে লাগলাম সামনের দিকে। দরজার সামনে আসতেই মনে হলো আমি হাওয়ায় ভাসছি। এর অবস্থান বোঝার জন্য নিচের দিকে চোখ বোলাতেই আটকে উঠলাম আমি দৌড়ানো অবস্থায় উনি আমাকে পেছন থেকে এক হাতে আমার পেট জড়িয়ে ধরে ওপরে তুলে ফেলেছে, যার কারণে আমার দৌড়ানোটা থেমে যায় মুহূর্তে। আর আমি হাওয়ায় ভাসতে থাকি, আমার পিঠ ওনার বুকে গিয়ে থাকে।
উনি আমাকে এক হাতে আঁকলিয়ে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। উনি আমাকে দেয়ালের সাথে চেপে ধরায় ভয়ে সিটিয়ে যায় আমি। শরীরের প্রতিটি ভাঁজ কেঁপে কেঁপে উঠছে ওনার ভয়ে। হাত পা ঠান্ডা হয়ে আসছে মুহূর্তেই। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে লাগলো। উনি আমাকে চেপে ধরা অবস্থায় পেছনে ঘুরে ইশারা করে আসিফ সহ সবাইকে চলে যেতে বলল। ওনার ইশারা পেয়ে বিনা বাক বই আসিফ সহ বাকি সবাই চলে যায় মুহূর্তেই। আসিফরা চলে যেতেই উনি খানিকটা ঝুঁকে এসে আমার পেছন থেকে আমার কানের কাছে নিজের মুখে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোর কি মনে হয় 15 দিন তুই স্বাধীনভাবে চলতে পেরেছিস বলে বাকিটা জীবন ঠিক সেইভাবে চলতে পারবি? তোর পায়ে আমি শিকল বেঁধে দিয়েছি, তুই চাইলেও পালাতে পারবি না। আমি সেই শিকলটা টেনে ধরবো বারবার। ছেড়ে যাওয়ার অপশন দিইনি কখনোই আমি। তুই আমিতেই সীমাবদ্ধ, তাই চাইলেও তুই আমার থেকে মুক্ত হতে পারবি না। তোকে শাস্তি দেওয়াটা আমার কাছে এক প্রকার বাধ্যতামূলক হয়ে উঠেছে। তোর অসহায়ত্ব আমার মনের সুখ বয়ে আনে প্রচণ্ডভাবে। আমি তুই তা সত্য, তবে সেটা ভালোবেসে নয়, শাস্তি নামক বেড়া চালার কি বলে। তোর চোখের পানি আমার সুখ। উনি এই কথাগুলো বলেই আমাকে টেনে সামনের দিকে ঘুরিয়ে আমার দুহাত নিজের দুহাতে নিয়ে দেয়ালে শক্ত করে চেপে ধরে আবারও আমার দিকে ঝুঁকে আসে। উনি এই কথাগুলো বলেই আমাকে টেনে সামনের দিকে ঘুরিয়ে আমার দুহাত নিজের দুহাত দিয়ে দেয়ালে শক্ত করে চেপে ধরে আবারও আমার দিকে ঝুঁকে আসে, নিজের চোখ মুখ শক্ত করে রেখে। উনি আমার সাথে এমন কেন করছে কিছু বুঝতে পারছি না আমি। নিজেকে বড্ড অসহায় লাগছে এই মুহূর্তে। আর সেই দিনটার কথা বড্ড মনে পড়ছে। সেই দিনটাই আমার ওনার সামনে পড়েছিলাম। সেই দিনটাই আমি ওনার সামনে পড়েছিলাম। যদি ভাইয়ার বিয়েতে ওনার সামনে আমি না যেতাম তাহলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। সাথে ওনার এমন করে টানাটানিতেও ভুক্তভোগী হতে হতো না। উনি রাগে রিরি করতে করতে আবারও আমার হাত দুটো দেয়ালের সাথে শক্ত করে বাড়ি মারে। ওনার এমন কাজে আমি ভয়ে চোখ মুখ খিচে হালকা শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছি আমি। ভয় আর হাতের ব্যথায় অস্থির হয়ে উঠি আমি। উনি আমার হাত বাড়ি খাওয়ানোর সাথে সাথে আমার দুহাত ভর্তি কাচের চুড়িগুলো দেয়ালের সাথে বাড়ি খেয়ে ঝনঝন শব্দ করে সব কটা চুড়ি ভেঙে নিচে পড়ে যায়। বাকি কয়েকটা চুড়ি বাদে আমার দুহাতেই বেশ কয়েকটা চুড়ির টুকরো ঢুকে গেছে। আর সেই চুড়ির টুকরো দিয়ে হাত থেকে গড়গড় করে অঝোর ধারায় রক্ত ভেসে আসছে। আমার হাতের রক্ত ওনার হাতেও ভেসে যাচ্ছিল, কিন্তু সেদিকে তার কোনো হেলদোল নেই। উল্টো আমাকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য চুড়ি ভাঙার উপর দিয়ে ইচ্ছে করে শক্ত হাতে চেপে ধরে চুড়ির টুকরোগুলো আরো বেশি করে ঢুকিয়ে দেয় আমার হাতে। এতে করে আমি কেঁপে উঠে উচ্চস্বরে চিৎকার করে উঠি ব্যথায়। আমার এমন করে চিৎকারটা হয়তো ওনার কাছে বিষাক্ত কিছু ছিল, তাই সাথে সাথে আমার হাত ছেড়ে আমাকে দেয়াল থেকে টেনে এক হাতে আমার চুলের মুঠো ধরে অন্য হাতে আমার গাল চেপে ধরে সাথে সাথে আমাকে উল্টো দিকে শুয়ে দেওয়ার মতো করে ওনার একটা রানের মধ্যে শুয়ে দিয়ে আমার দিকে উনি ঝুঁকে পড়ে, খুব কাছে চলে আসে। দুজনের নিঃশ্বাস একসাথে বাড়ি খাচ্ছে। ওনার দৃষ্টি আমার চোখ মুখে স্থির রেখেই রাগে কচকচ করতে করতে বলে ওঠে, একদমই ড্রামা করবি না আমার সামনে। সেজে গুজে যখন ছেলেদের সাথে আদিক্ষেতা করিস তখন তো খুব হাসি পায়, তো এখন কেন বেলাচ্ছিস, সেটা চোখে পানিও ফেলছিস? তোর কি মনে হয় তোকে অন্যের সাথে হাসি হাসি প্রেম করতে দেবো আমি? আমাকে কি তোর ভালো মানুষ মনে হয়? হ্যাঁ, তোর লাইফ জাহান্নামে বানানোর জন্য আমি আছি, তাই কারো থেকে সুখ নিতে দেবো না। অন্য কারোর মধ্যে নিজের সুখটা খোঁজা ছেড়ে দে, এতে করে তুই আর তোর সামনের মানুষটাও বেঁচে যাবি। তোকে যেমন করে শাস্তি দিচ্ছে ঠিক তেমন করেই তোর নগরকেও আমি শাস্তি দেবো, এর থেকেও বেশি। তাই আমার অবাধ্য হোস না, জাস্ট জ্বালিয়ে দেবো। ওনার এমন কলিজা কাঁপানো ধমকানিতে এবার সত্যি সত্যি জান যায় যে অবস্থা আমার। আমি বারবার কেঁপে কেঁপে উঠছিলাম। ওনার এমন আচরণ লাগামহীন কান্নায় মেতে উঠেছি আমি। কান্না করতে করতে এবার হিচকি উঠে গেছে আমার। আমি সেই কান্নার রেশ ধরে হিচকি তুলে তুলে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠছি, আপনার সাথে কি এমন করেছি আমি, যেটার জন্য আপনি আমাকে এতটা শাস্তি দিচ্ছেন, বারবার আমাকে আঘাত করছেন? কি করেছিস তুই সেটা তোকে বলতে বাধ্য নই আমি। আর যদি বলার একান্তই প্রয়োজন তাহলে আগে তোকে চালিয়ে নিই, তারপর সবটা। আমাকে কেন এইভাবে শাস্তি দিচ্ছেন? বলতে বাধ্য নই। আর তুই আমার অপছন্দের তালিকায় 1 নম্বরে আছিস, তাই। আর তোকে বেসামাল ঘৃণা করি আমি। এতটা ঘৃণার পরেও কেন পেছনে পড়ে আছেন আমার? পেছন ছাড়ছেন না কেন?
আর আপনার কি মনে হয় আমি আপনাকে ঘৃণা না করে ভালোবাসি? ছি, আপনার মতো বাজে লোকের ফেসটা দেখলেই গা জ্বলে ওঠে আমার। আপনার ফেসটা আমি দেখতে চাই না। কেন আসেন আপনি আমার সামনে বারবার? আমার এমন গা জ্বলানো কথায় যেন হৃদ খান মুহূর্তে ফেটে ফেটে পড়ছে। আমার এমন কথায় যেন ওনার রাগটা সপ্তম আকাশে পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল। উনি সেই রাগের ফায়ার ব্রিগেডের মতো বাস্ট হয়ে জ্বলে পুড়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, একই বাণী শোনাইছো রে বারবার। তোকে মানা করেছিলাম আমাকে বাণী শোনাস না, আমার সাথে ধৈর্য দেখাস না, তারপরে কথা কানে যায় না তোর। জাস্ট অসহ্য লাগে আমাকে, তোর বলেই তোকে বিয়ে করে নিলাম। এখন বললে আরেকটা কথা, এবার তোর কি হবে রে? আর আমি তোর যে কি অবস্থা করবো দেখ তুই। আমার চেহারাটা যখন তোর সহ্যই হয় না, তখন তোকে এই চেহারাটা দিন রাত দেখার জন্য ব্যবস্থা করে দেবো আমি। আর বাকি রইল আমার ঘৃণাটা, তো তোর চিন্তা শক্তির বাইরে আমি তোকে ঘৃণা করি। তাই তুই যেখানেই সুখ করাতে যাবি সেখানে তোর সুখের বাধা হয়ে দাঁড়াবো আমি, সেখানেই সুখের সন্ধান, সেখানেই বাধা অবধান আমি। ওনার এমন হাড় কাঁপানো কথা শুনে দমে যাই আমি। যখনই ঠিক করে কিছু একটা বলবো তখনই অল্পতেই দমে যেতে হয় আমাকে। আমি ওনার কথাগুলো শুনেই অশ্রুসিক্ত চোখে ওনার চোখের দিকে তাকালাম। আমার এমন করে তাকানো দেখে উনিও আমার চোখে ওনার দৃষ্টি স্থির করে। আমি ব্যথায় কাতরিয়ে অসহায় টলমলে চোখে ওনার চোখে তাকিয়ে আছি, আর উনি বারবার আমার চোখে কিছু একটা খুঁজে চলেছে। আমার এমন দৃষ্টির সাথে উনি চোখ মেলাতে পারেনি, তাই দ্রুততার সঙ্গে নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে নেয়। অপরদিকে তাকিয়ে কিছু একটা ভেবে আমাকে ওই অবস্থায় ঠাস করে ছেড়ে দেয়, আর আমি সাথে সাথে চিত হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ি। আমাকে ফ্লোরে ফেলে দেওয়ার সাথে সাথে আমার মুখ দিয়ে খানিকটা উচ্চ স্বরের শব্দ করে উঠি, আহ বলে। হৃদ খান আমাকে ফ্লোরের উপর ফেলে শান্ত দৃষ্টিতে আমার দিকে এক পলক তাকিয়ে থেকে কিছু না বলে আমার উপর দিয়ে হেঁটে হন হন করে চলে যায়। আমি উনি চলে যাওয়ার পর হু হু করে কান্না করে উঠি ওই অবস্থায়। হাতের ব্যথায় আমি অস্থির হয়েছিলাম, এখন আবার শরীরে ব্যথা, যা উনি আমাকে ফ্লোরে ফেলে দেওয়ার পর পেলাম। কিছুক্ষণ কান্না করার পর নিজেকে সামলিয়ে উঠে বসে চারপাশে চোখ বুলিয়ে নিয়ে কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি সবসময় হাসি খুশি থাকলেও নিজের কষ্ট কাউকে শেয়ার করার মতো মেয়ে নয়, তাই এবারও নিজের কষ্ট লুকানোর জন্য হাত দিয়ে চোখের জল মুছে উঠে দাঁড়িয়ে পড়ি আমি। পরে হাতের দিকে এক পলক তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে গিয়ে আমার ব্যাগ থেকে টিস্যু নিয়ে হাতের রক্তগুলো আস্তে আস্তে করে খানিকটা পরিষ্কার করে নিলাম। পরে নিজের গায়ে লাল শাড়ির আঁচলটা নিচে হাত দুটো ভালো করে ঢুকিয়ে নিলাম, যাতে কেউ বুঝতে না পারে আমার সাথে কি হয়েছে। আমি ধীর পায়ে স্টেজের সামনে এগিয়ে যেতেই সামনে এসে পড়লো জিসান ভাইয়া। প্রথমে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসলেও পরে আমাকে এক পলক দেখে অস্থির গলায় বলে ওঠে, ঋতু কি হয়েছে তোর? তোর চোখ মুখ কেমন ফোলা ফোলা রাখছে কেন? তুই কি কান্না করেছিস? জিসান ভাইয়ার এমন কথায় ভরকে যায় আমি। মুহূর্তেই মাথার মধ্যে কটূক্তি বুদ্ধি আটকিয়ে হাসি মুখে বলে উঠি, ভাইয়া জানো, আমি একটা গান গাইছিলাম, আর আমার গান শুনে দেখলাম অনেক অনেক মানুষ ভিড় জমালো আমার দরজায়। আমি তো খুশিতে আত্মহারা হয়ে লাফ দিয়ে নিচে পড়ে যাই ফ্লোরে ঠাস করে। আর তখনই ব্যথা পেয়ে সাথে সাথে চোখ খুলতেই সামনে তাকিয়ে দেখি আমার একটাও দর্শক নেই আমার সামনে। আমি এতক্ষণ চোখ বন্ধ করে স্বপ্ন দেখছিলাম। আমার স্বাদের স্বপ্নটা ভেঙে যাওয়ার কান্না চলে এসেছিল, তাই একটু কেঁদে নিলাম। তুমি বলো, কাঁদবো না আমি? আমার কথাগুলো নীরব দর্শকের মতো সবটা শ্রবণ করলেও আমার ফ্লোরে পড়ে যাওয়ার বিষয় হজম করতে পারেনি জিসান ভাইয়া দ্রুততার সাথে এগিয়ে এসে আমার এক হাত টেনে ধরে বলে ওঠে, কোথাও ব্যথা পেয়েছি কিনা। আমি তার এমন কথায় নিজের মাথা নাড়িয়ে সুমতি জানিয়ে নিজের হাত দুটো এগিয়ে দিলাম। ভাইয়া আমার হাত দুটো দেখার সাথে সাথে আটকে উঠে দ্রুততার সঙ্গে আমার হাত নিজের হাতে নিয়ে নেয়। পরে আমাকে কিছুক্ষণ ভাইয়া আদেশ বাণী শুনিয়ে বলল ডক্টরের কাছে যেতে পারে। আমি কিছু বলতে নিব তার আগে ভাইয়া রেগে আমাকে কিছু বলতে না এত মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আমাকে সেভ করে ডক্টরের কাছে নিয়ে যেতে লাগলো। আর আমি চুপচাপ গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে ভাইয়ার সাথে সাথে যেতে লাগলাম। তখনই কি মনে করে আবারও ঘাড় ঘুরিয়ে পেছনের স্টেজের দিকে তাকাই। তখনই সাথে সাথে চোখ পড়লো হৃদ খানের ভয়ানক দৃষ্টি। ওনার এমন দৃষ্টি দেখে আমি সাথে সাথে ভয়ে ঢোক গিলে দ্রুত
সামনের দিকে তাকিয়ে ভাইয়া পেছন পেছন যেতে লাগলাম। না জানি এখন উনি আবার আমার সাথে কি করে বসে। আমি অতি সুন্দর করে সেজে গুজে ড্রয়িং রুমের সোফায় পুতুল ন্যায় বসে আছি। একা বসে আছি মোটেও, কিন্তু তা নয়, আমার সাথে রয়েছে আবার ফুল পরিবার, আমার ডানে বামে মিলিয়ে, আর তার সাথে রয়েছে এক্সট্রা অজানা ওভার স্মার্ট একটি পরিবার, যারা আমার ঠিক সামনেই বসে আছে হাসি মুখে আরাম করে। অজানা পরিবারটির মধ্যে রয়েছে অতি সুন্দরী দাদি বয়স টাইপের বয়স্ক মহিলা, তার সাথে রয়েছে ওনার সহধর্ম মানে বয়স্ক মহিলাটির স্বামী। ওনার হলো মিস্টার অ্যান্ড মিসেস, দেখতে বেশ সুন্দর একটি পরিবার। ওনাদের সাথে আপাতত অন্য কেউ নেই, তারা দুজনই আছে তাদের পরিবার থেকে, তবে পরিবারের সদস্য ছাড়া অন্য সদস্যরা আছে। ওনাদের সাথে দেখে মনে হচ্ছে বডিগার্ড হবে, আর সাথে দুটো কাজের লোকও আছে। মিস্টার অ্যান্ড মিসেস ওনারা আমাদের বাসায় আসার সময় বেশ আমেজের সাথে এসছে। আমাদের পুরো ড্রয়িং রুমে তার সাক্ষী হয়ে আছে, মানে তাদের আনার জিনিসপত্রগুলো আমাদের পুরো ড্রয়িং রুমে ভরপুর হয়ে আছে। জিনিসপত্র দেখেই বুঝে যাচ্ছি তারা কতটা ধনবান সম্পূর্ণ পরিবারের। আর এই ধনবান পরিবার এই মুহূর্তে আমাদের বাসায় এসছে আমার বিয়ের জন্য। আর এই বিয়ের বিষয়টা আজকে সকালেই জানতে পারি আম্মুর থেকে, আর তখন থেকে এক প্রকার আম্মু প্যারায় মত্ত হয়ে বসে আছি আমি। বিয়ের বিষয়টি সর্বকালই আমার জন্য আনন্দময় পাত্র ছিল, হোক সেটা অন্যের বা নিজের। বিয়ে বিষয়টি উল্লেখ থাকলেই হলো, ব্যাস, আর কি চাই আমার। অন্যের বিয়ে কথাটি শুনতেই যতটা আনন্দ পেতাম, তার থেকে 1000 গুণ বেশি পাচ্ছি নিজের বিয়ের কথাটা শুনে। আমার বিয়ে নিয়ে কোনো কালেই দ্বিমত পোষণ করিনি, তাই আজও করছি না। তবে হ্যাঁ, আগেই আমার যে একটা বিয়ে হয়েছে সেটা নিয়ে আপাতত আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ রিদ খান একটা গুন্ডা প্রকৃতির লোক, তাই না আমি এই বিয়েটা মানি, আর না রিদ খানকে মানি। হওয়া না হওয়া স্বামী রিদ খান, ও তার বিয়েটাকে ভুলে গিয়ে এই মুহূর্তে আমি বেশ মনোযোগ সহকারে নিজের বিয়ের সব কিছু শুনছি। মিস্টার অ্যান্ড মিসেস কার কি লাগে, কোথায় থেকে এসছে ওনার নাতিকে, আর সে দেখতে কেমন কিছুই জানি না। আমি শুধুই এতটুকুই জানি আমার বিয়েটা ঠিক হয়ে গেছে ওনাদের নাতির সাথে। মিস্টার অ্যান্ড মিসেস ওনারা আমাকে বুকে টেনে আদরের সাথে আমার হাতে সুন্দর একটি রিং পরানোর মাধ্যমে আমাকে তাদের নাতির জন্য ঠিক করে যায়। আমার হাতে সবুজ হীরার রিং তাদের বংশগত রিং। আমার বিয়েটা হচ্ছে আগামী 1 মাস পর। আমার বিয়ে নিয়ে সবার আপত্তি থাকলেও আমি আর আমার আম্মু ছিলাম বিয়ের বিষয় নিয়ে অনেকটা হ্যাপি। আমাকে বিয়ে নিয়ে উৎসাহিত হতে দেখে বাবা, ভাই আর ভাবি দমে যায়। আম্মুর কাছে কিছু বলার সাহস জুগিয়ে উঠতে পারেনি তারা। মিস্টার অ্যান্ড মিসেস ওনারা দুজন হাসি মুখে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেই আমি খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ি সোফার উপর। পরে খুশিতে গদগদ হয়ে নিজের বাম হাতের রিংটা দেখতে লাগি বারবার। আমাকে এমন করতে দেখে আম্মু আমার সাথে অনেক খুশি, কারণ ওনার মেয়ের বিয়ে বলে কথা। বাকিরা সবাই মুহূর্তেই ভেবাচাকা খেয়ে বোকার মতো তাকিয়ে থাকে। আমি তাদের এমন দৃষ্টি উপেক্ষা করে আম্মুর কাছ থেকে পারমিশন নিয়ে নিজের গায়ের কাপড়টা চেঞ্জ করে আমার বংশ বান্ধবীর সাথে দেখা করতে বেরিয়ে পড়ি পার্কের উদ্দেশ্যে। আজকে প্রায় 1 সপ্তাহ পর বাসার থেকে বের হচ্ছি আমি, কারণ ওই দিন রিদ খান ইউনিভার্সিটিতে তার করা বাজে ব্যবহারের পর আমি আর বাসা থেকে বেরিয়ে হইনি। ইউনিভার্সিটিতে যাবো তো দূর, আমি চাই না বাজে লোকটা আর কখনোই আমার সামনে পড়ে, তাই ওনা থেকে দূরত্ব বজায় রাখতেই আমার এমন লুকিয়ে বেড়ানো। কিন্তু আজ নিজের বিয়ে ঠিক হয়, আনন্দে বিষয়টি বিমোহিত হয়ে খুশিতে লাফাতে লাফাতে যাচ্ছি আমার পঞ্চ বান্ধবীর সাথে একটা পার্কে দেখা করতে। আমার পঞ্চ বান্ধবীরা সাথে এই মুহূর্তে বসে আছি একটা রেস্টুরেন্টে। বাসা থেকে বের হয়েই ওদের সাথে দেখা করে পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করেও আমার বিয়ের কথাটা জানানো হয়নি এখনো। একদমই লাস্ট মোমেন্টে জানাবো কথাগুলো, এমন সব চিন্তা ভাবনা নিয়ে বসে আছি রেস্টুরেন্টে। আমরা সবার মতো গল্প করাই মত্ত ছিলাম। তখনই পাশ থেকে ইউনিভার্সিটির বড় ভাইয়া সাব্বির নামে ছেলেটি এসে হাজির হয় আমাদের সামনে। আমরা ওনাকে দেখে সবাই ভয়ে খানিকটা কাছুমাছু করতে করতে তাকাই ওনার দিকে।
উনি আমাদের দেখে হাসি মুখে বসতে বসতে বলে ওঠে। কেমন আছো সবাই? ওনার এমন কথায় শিলা দ্রুত নিজের মাথাটা ওপর নিচ নাড়িয়ে সুমতি জানিয়ে বলে ওঠে। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আমি শিলার এমন কথায় আমরা সবাই চোখ তুলে তাকাই। পরে ওর দিকে তাকিয়ে থেকে আস্তে করে হাসি মুখে নিজের দৃষ্টি ফিরিয়ে নিতেই চোখে পড়ল রেস্টুরেন্টে একপাশে গম্ভীর মুখে পায়ের উপর পা তুলে বসা অবস্থায় হৃদ খানকে। ওনার একপাশে আসিফ, অন্য পাশে দুজন বডিগার্ড দাঁড়ানো, আর সামনে দুটো ব্যক্তি কিছু ফাইল দেখাচ্ছেন। সেটা উনি বেশ মনোযোগ সহকারে দেখছেন সোফায় আরাম করে বসে। ওনাকে এই মুহূর্তে এখানে দেখে মাথায় আমার রাগটা চেপে বসলো। ব্যাটা যেখানেই যাচ্ছে সেখানেই হাজির হচ্ছে কোনো না কোনোভাবেই, আর তার সাথে আমার জন্য নিয়ে আসে এক ঝুড়ি অত্যাচার। তাই ওনাকে দেখেই ওনার বলা প্রতিটি কথা মনে পড়ছে বরাবরের মতো। আমাকে সুখে থাকতে দেবে না, আমাকে অন্য কাউকে বিয়েও করতে দেবে না, আমাকে সারা জীবন কষ্ট দিয়ে মারতে চায়। আহা, কি স্বপ্ন হৃদ খানের! আমাকে কষ্ট দেওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, কারণ আমি তো বিয়ে করে নিচ্ছি, আর এখন স্বামী ঠিক করা আছে। স্বামী বিষয়টি মাথায় আসতেই আমাকে আর পাইকে মনে এক রাশ আনন্দ নিয়ে হৃদ খানকে উদ্দেশ্য করে আমার পাশে সাব্বির ভাইয়াকে দেখিয়ে দেখে আমার বাম হাতটা ওনার মুখের খানিকটা চমকে ওঠে, মুখের সামনে